জিএসপিটা খুব শীঘ্রই ফেরত পাবে কিনা আবার বাংলাদেশ? যে জিএসপি যদি মার্কিন যুক্তরাষ্ট্র চালু করে তাহলে আমরা ফেরত পাবো। তার চেয়ে বড় কথা হলো যে ডিসেম্বরের পরে আমাদের সমস্ত ফ্যাক্টরি অডিট হয়ে গেলে বাইরে আবার আস্থা ফেরত পাবে, আমাদের দেশে আবার ব্যবসা আরও বেড়ে যাবে এবং আমাদের ক্যাপাসিটিও কিন্তু বিল্ড আপ হচ্ছে দিন দিন। ছোটোখাটো ফ্যাক্টরিগুলো বন্ধ হচ্ছে, কিন্তু বড় ফ্যাক্টরিগুলো আরও ভালো আকারে বড়ভাবে মার্কেটে আসছে। জনাব শহীদুল্লাহ আজিম, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক বিষয়গুলি নিয়ে জানাচ্ছিলেন বিজিএম এর সহসভাপতি জনাব শহীদুল্লাহ আজিম। দায়িত্ব নেওয়ার এক বছর পরও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল তেমন কোনো উন্নয়ন কার্যক্রম শুরুই করতে পারেনি। এতে থমকে গেছে নগর উন্নয়ন। তবে পরিকল্পনা নিলেও সরকারের সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন মেয়র। রাজশাহী শহরের কেন্দ্রের এই সোনাদিঘি সংস্কার করে সৌন্দর্য বৃদ্ধির দাবি পুরনো। 1 বছর আগে সিটি কর্পোরেশন নির্বাচনের আগে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন মেয়র বুলবুল, কিন্তু কিছুই করেননি তিনি। সোনাদিঘি এখন ডোবায় পরিণত হয়েছে এবং এই ডোবায় পরিণত করছে এর মালিক যে সিটি কর্পোরেশন, এই সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। কেবল এই দিঘি সংস্কার না, চওড়া সড়ক নির্মাণ, অবকাঠামোগত উন্নয়ন, পানি সরবরাহ ব্যবস্থায় পরিবর্তনের যেসব অঙ্গীকার বুলবুল করেছিলেন 1 বছরে তার দৃশ্যমান কাজ হয়নি বললেই চলে। যেসব সড়ক মেরামত হয়েছে সেগুলোতে উঠেছে অনিয়মের অভিযোগও। দুই একটা কাজ তিনি শুরু করেছেন, সেগুলো বলার মতো কিছু না। উল্লেখযোগ্য কাজ এখনো হাতে দিতে পারেননি। ব্যর্থতার বিষয়টি অস্বীকার করেননি বুলবুল নিজেও, তবে বেশ কিছু পরিকল্পনা করার দাবি করেছেন তিনি। ছোট গলিপথ এবং ড্রেনের কাজ, নর্দমার যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় আমরা প্রথম পর্যায়ের কাজ ইতিমধ্যেই শেষ করেছি। আমাদের থোক বরাদ্দে যে টাকাগুলি আসার কথা ছিল সেটি প্রাপ্যতা অনুযায়ী পাচ্ছি না। নগরবাসীকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে সন্দিহান মেয়র নিজেই। বিরোধী দলের জনপ্রতিনিধি হওয়ায় বৈষম্যের অভিযোগ এনেছেন তিনি। 22 বছর ধরে এখানে প্রতিমন্ত্রীর র্যাঙ্ক ছিল এবং পতাকা ছিল, সেটিকে প্রথম দিনই আমাদেরকে কেড়ে নেওয়া হয়েছে। রাজশাহীর জনগণকে অপমানিত করা হয়েছে। তবে এসব অভিযোগ শুনতে নারাজ নগরবাসী, তারা চান উন্নয়ন। মেয়র হিসাবে কিন্তু ওনার একটা কাজ আছে, উনি কিভাবে সরকারের সাথে লিয়াজে মেনটেন করবেন, সরকারের বরাদ্দটা উনি নিয়ে আসবেন, এটি তার হলো সক্ষমতার জায়গা। এই 1 বছরে মেয়রকে অবশ্য কর্পোরেশন সামলানোর ছাড়া মোকাবেলা করতে হয়েছে নানা মামলা, কারাগারে থাকা আর আত্মগোপন মিলিয়ে 2 মাসেরও বেশি সময় কর্পোরেশনে দায়িত্ব পালন করতে পারেননি বুলবুল। আহসান হাবিব অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এই মুহূর্তে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল আছেন আমাদের সাথে, তার সাথে আবার কথা বলছি। বুলবুল ভাই, আপনার সাথে খুব ঘন ঘন দেখা হচ্ছে, এটা খুব ভালো। আমরা আপনার কাছে জানতে চাইবো যে রাজশাহী সিটির উন্নয়নের পথে আপনার আপনি সরকার বিরোধী রাজনৈতিক অবস্থানকে এক ধরনের বাধা হিসেবে দেখাচ্ছেন। স্থানীয় সরকারের জনপ্রতিনিধি হওয়ার পর সক্রিয় রাজনীতিতে যুক্ত থাকাটা কতটা যৌক্তিক? আসলে আমরা বলতে চাচ্ছি যে আপনি মেয়র নির্বাচিত হওয়ার পর আপনি যে একটি রাজনৈতিক দলের সাথে সক্রিয়ভাবে যুক্ত আছেন এবং দিনে দিনে আপনার উন্নতি হচ্ছে, সেটি কতটা যৌক্তিক বলুন ভাই? না, সেটা হলো যে একটি দলের পক্ষ হয়ে রাজনৈতিক স্ট্যান্ডের উপরে আমরা নির্বাচন করেছি। সেই নির্বাচনের ক্ষেত্রে আমরা মনে করি যে সিটি কর্পোরেশনের চেয়ারে যখন আমি বসবো, তখন সেটি আমার জনগণের, সকল রাজশাহী মানুষের জন্য আমার চেয়ার। এই চেয়ারটি তখন আর রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে যায়। আমি সেই ক্ষেত্রে সেই কাজটি করার চেষ্টা করেছি। আমি এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের সিন্ডিকেটের মধ্যে আওতায় আনিনি। আমি এই সিটি কর্পোরেশনকে একটি উদার এবং জনগণের দুয়ারে পরিণত করেছি এই 1 বছরে। আমি ইতিমধ্যেই সিটি কর্পোরেশনের গ্রিন সিটি হিসাবে আমরা ইতিমধ্যে ব্যাপক পরিকল্পনা করেছি আগামী 3 বছরের জন্য। 3 বছরের পরেই আমাদের এই গ্রিন প্রকল্পের আমাদের বুঝতে পারবে রাজশাহীর মানুষ যে আমরা কি করলাম। আমরা ইতিমধ্যেই স্বাস্থ্যসেবায় আমরা আজকেই আপনি দেখবেন যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী হাম রুবেলায় রাজশাহী সিটি কর্পোরেশন 1 নম্বরে অবস্থান করেছে। এটি আমাদের চিফ স্বাস্থ্য কর্মকর্তা, তিনি উপহারটি গ্রহণ করেছেন এবং রাজশাহীর মানুষ আজকে অত্যন্ত অহংকারের সাথে এটি গ্রহণ করেছে। তা আমি তৃতীয়টি বলতে চাই যে রাজশাহী শহর সবচেয়ে অহংকারের জায়গা, সেটি হলো ক্লিন সিটি। আমরা এখন পর্যন্ত ধারাবাহিকভাবে আমরা ক্লিন সিটি হিসাবে রাজশাহীকে গড়ে তুলেছি এবং আপনি ইতিমধ্যে রাজশাহীবাসীরা তো বলছেন বুলবুল ভাই,
বুলবুল ভাই, রাজশাহীবাসীরা তো বলছেন যে আপনার আগের মেয়র, আপনি জানেন আপনারও খুব প্রিয় ভাজন খায়রুজ্জামান লিটন ভাই, উনি রাজশাহী শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন শহরে পরিণত করেছিলেন। তার ধারাবাহিকতা এই 1 বছর ধরে কিছুটা পরিষ্কার আছে এবং যথেষ্ট পরিমাণে ময়লা হচ্ছেও। আসলে আপনি কিছু করেন নাই, সেটা রাজশাহীর অনেকে বলছেন, যদিও আমরা এটা বিশ্বাস করতে চাই না। আপনি কি মনে করেন? আপনি অবশ্য বলছেন যে বিরোধী দলের জনপ্রতিনিধি হয় কিছুটা বৈষম্যের অভিযোগ আনছেন আপনি। আপনি কি মনে করেন যে আপনি আপনার কাজগুলি করতে পারছেন ঠিক মতো? বৈষম্য তো অবশ্যই আছে বাংলাদেশে, না বৈষম্য তো অবশ্যই আছে, সেটি আমি বলতে চাই না। জি। আমি সিটি কর্পোরেশন চেয়ারে বসে সেটি আমি বলতে চাই না। আমি বলতে চাই যে আমরা জনগণের উপকারের জন্য এখানে জনগণ আমাকে নিয়ে আসছে, আমি এই উপকারটুকু জনগণের সাথে করতে চাই। সেটি আমরা কাজ কেবল শুরু করেছি, 1 বছরেই কোনো কাজ কিন্তু সমাপ্তি করা যায় না। আমরা ইতিমধ্যে পরিকল্পনা করেছি, পূর্বের কাজগুলির ধারাবাহিকতা রক্ষা করেছি। কিন্তু শুরুটা আমরা হয় আর কি। ইতিমধ্যেই আমাদের কার্পেটিং কাজ সহ আমরা প্রায় 30 থেকে 35 কিলোমিটার রাস্তা আমরা শেষ করেছি। আমরা ড্রেনেজ প্রকল্পে আমাদের যে ধারাবাহিক অবস্থান, 3য় প্রকল্প, আমরা 4র্থ প্রকল্প করার জন্য চেষ্টা করছি। 3য় প্রকল্পের কাজ চলছে এবং 122 কিলোমিটার ড্রেন আমরা নির্মাণ করেছি। বুলবুল ভাই, আমরা এটা অন্য প্রসঙ্গে আসি। আমি এই কাজগুলি আপনি করেছেন সেটি আপনি বলেছেন, এবং আপনি বলেছেন যে আপনি বৈষম্যের অভিযোগ আনতে চান না, কিন্তু আপনি ইতিমধ্যেই অনেকবার বৈষম্যের অভিযোগ এনেছেন আসলে। যাই হোক, আমি রাজশাহী মহানগর বিএনপির কথা বলি। আজকের পত্রপত্রিকাগুলি যদি আপনি পড়েন, বিশেষ করে প্রথম আলোতে বলছে যে রাজশাহী মহানগরে বিএনপিতে চলছে নানামুখী দ্বন্দ্ব। এর মধ্যে কেউ কেউ বলছে যে বিএনপি 4 ধারা বিভক্ত। এই প্রতিবেদনে এই কথা আছে যে মহানগর কমিটিতে মিজানুর রহমান মিনু, সাবেক মেয়র, তার সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের দ্বন্দ্ব এখন চরম আকার ধারণ করছে। এই সব সামলাতে গিয়ে মেয়রের দায়িত্ব পালন করার জন্য আপনি যথেষ্ট পরিমাণ সময় পাচ্ছেন কিনা আসলে? মিনুপন্থী লোক, বুলবুলপন্থী লোক। অবশ্যই পাবো, হ্যাঁ? পাচ্ছি। আমি জনগণের জন্য আমি প্রতিনিয়তই জনগণের জন্য সময় দিচ্ছি এবং প্রত্যেকটা মহল্লায় গিয়ে আমরা সেই কর্মকাণ্ডকে প্রত্যক্ষভাবে আমি দেখাশোনা করছি। আর রাজনৈতিকভাবে আমাদের কোনো সমস্যা নাই, আমরা রাজশাহীতে সকলে ঐক্যবদ্ধ। সেই ঐক্যবদ্ধের মধ্য দিয়ে আমাদের মধ্যে প্রতিযোগিতার কিছু জায়গা থাকতেই পারে, প্রত্যেকটি জায়গায় প্রতিযোগিতা আছে। আপনাদের মধ্যেও যেমন উপস্থাপনার মধ্যেও প্রতিযোগিতা রয়েছে, আমাদের রাজনৈতিক ক্ষেত্রেও কিন্তু আমাদের প্রতিযোগিতা রয়েছে। বুলবুল ভাই, এটি খুব চমৎকার বলেছেন, কিন্তু বুলবুল ভাই আপনি এই জিনিসটি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকলেও আমরা কারো বাড়ি ঘেরাও করি না। আজকে পত্রিকা বলছে যে মিজানুর রহমানকে দায়ী করে 2 দফা তার বাড়ি ঘেরাও করেন মোসাদ্দেকের অনুসারীরা। এটি কিরকম? আমি তো কারো বাড়ি ঘেরাও করতে যাই না, মানে প্রতিযোগিতা আছে সেটা ঠিক আছে। বাড়ি ঘেরাও মানে কি? না 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 মানে খালেদ ভাই, এখন ব্যাপার হলো কি, কোন জনগণ, জি আমার সাহেব বাজারের, আমি বলি জি। সাহেব বাজারের জনগণ যদি কোনো সমস্যায় পড়ে, জি। সেটি তো রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের কাছে আসবে, তাই না? জি। সেটি তো ঘেরাও নয়, না, না। সেটি আমার সাথে আসবে, তারা মত বিনিময় করবে, তাদের সমস্যার কথা বলবে এবং সেটি শুনে সমস্যা সমাধান করবে। না, আপনার বাড়ি ঘেরাও করা হয়নি। আপনার গাড়ি বুলবুল ভাই, তিনি বুলবুল আমাদের সবচেয়ে বুলবুল ভাই, আপনার বাড়ি ঘেরাও করা হয়নি, মিজানুর রহমান মিনুর বাড়ি ঘেরাও করা হয়েছে। আপনার সমর্থকরা করেছেন 2 দফা। মিজানুর রহমান মিনুর বাড়ি না, আপনার এটা সমর্থকরা সঠিক নয়। এই কারণে জি, এটা সঠিক নয়। আচ্ছা। এটা সঠিক নয় এই কারণে যে আমাদের রাজশাহীতে গুরুজন রয়েছেন, তিনি পার্টির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন। জি। আমাদের যে কোনো পর্যায়ের নেতাকর্মীরা তার কাছে যাইতেই পারে এবং সেখানে গিয়ে সাথে সলা পরামর্শ মত বিনিময় করতেই পারে। এটা করাটাই স্বাভাবিক। এই কারণে গণতান্ত্রিক সিস্টেমটা আমরা তৈরি করার চেষ্টা করছি এবং আমাদের মধ্যে সেটি দৃশ্যমান রয়েছে। বুলবুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করবো যে আপনার নেতৃত্বে রাজশাহী মহানগর একটি সুন্দর এবং আপনি যেটি বলছিলেন পরিষ্কার পরিচ্ছন্ন নগরীতে পরিণত হবে। আমাদের সঙ্গে কথা বলছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। এডিটর স্পিক আবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। আইএস জঙ্গিদের মোকাবেলায় নেওয়া নতুন পরিকল্পনা অংশ হিসেবে বড় পরিসরে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইরাকের বাগদাদের দক্ষিণ পশ্চিম সিনজার পর্বতে জঙ্গি গোষ্ঠীর অবস্থানের উপর এই হামলা চালানো হয়। এর আগে সোমবার ফ্রান্সে এক আন্তর্জাতিক সম্মেলনে আইএস দমনে একযোগে কাজ করার প্রত্যয় ঘোষণা করে 30টি দেশ।
আইএস জঙ্গিদের বিরুদ্ধে ইরাকে আগস্ট থেকে প্রায় 160টি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এবারের হামলার আলাদা বিশেষত্ব রয়েছে। আইএস বিরোধী অভিযানের পরিসর বাড়াতে প্রেসিডেন্ট ওবামার নতুন পরিকল্পনা ঘোষণার পর এটাই প্রথম বিমান হামলা। এতদিন ইরাকে মার্কিন নাগরিকদের নিরাপত্তার দোহাই দিয়ে আসলেও এবার ইরাকিদের স্বার্থেই হামলার কথা বলছে ওবামা প্রশাসন। যুক্তরাষ্ট্রের আইএস বিরোধী অভিযানে এরই মধ্যে সমর্থন দিয়েছে আরব বিশ্বসহ অধিকাংশ পশ্চিমা দেশ। সোমবার ফ্রান্সে এ নিয়ে এক আন্তর্জাতিক সম্মেলনে ইরাককে সব ধরনের সহায়তার আশ্বাস দিলেন বিশ্ব নেতারা। সন্ত্রাসীদের বিরুদ্ধে ইরাকি জনগণের যে যুদ্ধ তা আমাদেরও যুদ্ধ। ইরাকি কর্তৃপক্ষের পাশে দাঁড়ানোই এই সম্মেলনের উদ্দেশ্য। নষ্ট করার মতো সময় আমাদের নেই। আন্তর্জাতিক সম্প্রদায়ের এই উদ্যোগকে স্বাগত জানালেও মধ্যপ্রাচ্যে তাদের অন্যতম মিত্র ইরানকে এ সম্মেলনে আমন্ত্রণ না জানানোর সমালোচনা করেছে ইরাক। বার্তা খুবই পরিষ্কার, কোন দেশ যদি সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয় তাহলে কেউ তাদের পরিত্যাগ করবে না। এক্ষেত্রে পুরো আন্তর্জাতিক সম্প্রদায় ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে। জুনে ইরাক ও সিরিয়ার বেশ কিছু অংশ দখল করেই ইসলামী খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয় আইএস। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর মতে সংগঠনটিতে 20 থেকে 31 হাজারের মতো যোদ্ধা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেন তাদের উপর হামলা চালাতে দ্বিধা করবেন না তিনি। নাবিলা কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সহকর্মী জাহিদ হোসেনের কাছে এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চেষ্টা করব। জাহিদ হোসেন, ইরাকে বিমান হামলা মানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলা জোরদার করার পরিপ্রেক্ষিতে ইরান কি প্রতিক্রিয়া দেখাতে পারে বলে মনে করা হচ্ছে, বা ইরানের মুভমেন্টটা কি আসলে? খালেদ, এখানে একটা জিনিস বলে রাখি যে 30টি দেশ যে একসঙ্গে ফ্রান্সে বসলো সেখানে কিন্তু ইরানকে জানানো হয়নি এবং তাদেরকে কোনো ধরনের আসার জন্য আমন্ত্রণ জানানো হয়নি। এই বিষয়টি ইরাক ইতিমধ্যেই বলেছে যে তারা কনসার্ন ব্যক্ত করেছেন। ইরান এই ক্ষেত্রে যেটা হতে পারে, কারণ আপনি জানেন যে ইরান একদম কাছাকাছি থাকে আইএস নিয়ন্ত্রিত এলাকার সঙ্গে, তাদের একটা যোগাযোগ আছে কাছাকাছি থাকার কারণে। ফলে আরেকটি বিষয় হচ্ছে যে ধর্মীয়ভাবেও একটা তাদের মধ্যে বিষয় আছে যেটি কিন্তু পরবর্তীতে একটা সমস্যা তৈরি করতে পারে। খালেদ, আমি এখানে যে জিনিসটি বেশি করে জোর দিতে চাই যে এই সপ্তাহে কেন মার্কিন হামলা জোরদার করা হলো, এটার একটা সিআইএ গত সপ্তাহে একটি রিপোর্ট দিয়েছে। সেখানে তাদের যে ধারণা ছিল আইএস সম্পর্কে সেই ধারণা কিন্তু ভুল প্রমাণিত হয়েছে। তারা মনে করেছিল সর্বোচ্চ 10,000-এর মতো তাদের সৈন্য থাকতে পারে, কিন্তু এখন তাদের কাছ থেকে যেটা তথ্য আসছে তারা মনে করছেন যে অন্তত 30,000 সৈন্য আইএস এর হয়ে কাজ করছে। আরেকটি বিষয় যেটি লক্ষ্য রাখা সেটা হচ্ছে আইএসের যে আপনার অর্থের যোগান, সেই অর্থের যোগানটিও তারা বলছেন যে এটি প্রায় প্রতিদিন বাংলাদেশি টাকায় 20 কোটি টাকা তারা বিভিন্ন চোরাচালান, বিশেষ করে তেল চোরাচালানের মাধ্যমে তারা অর্জন করছে। জাহিদ, সিআইএর এই রিপোর্টটি খুব বিশ্বাসযোগ্য মনে করার কোনো কারণ কি আছে? কারণ এর আগে আমরা দেখেছি যখন উইপেন্স অফ মাস ডিস্ট্রাকশন বা ব্যাপক গণবিধ্বংসী ধ্বংসের কথা ইরাকে বলা হয়েছিল, তখন কিন্তু সিআইএ সহ অন্যান্য সংস্থাগুলির সম্মিলিত রিপোর্টে যেটি বলা হয়েছে, পরবর্তীতে আমরা দেখেছি সেটি আসলে ঠিক না। এক্ষেত্রে সিআইএর রিপোর্টের উপর আমরা কতটা ভরসা রাখতে পারি?